লাগছে আমার। উনি বলেছে যে এই দীর্ঘদিন আওয়ামী লীগ ক্ষমতায় রয়েছে, আসলে রয়েছে, কারণ ইচ্ছা করে রয়েছে, কেউ বানায়নি, কেউ ভোট দেয়নি। এটা আমার কাছে ভালো লাগছে, উনি অ্যাডভোকেট সাহেব স্বীকার করে ফেলেছেন। এইরকম তেলাপোকা আর ঈগল কোথায় কি তুলনা করে। এখন উনি যেটা আজকে বলেছে এটা তো ওনার কথা না, এটা আওয়ামী লীগের মজ্জার সাথে মিলে গেছে। দিন রাত 24 ঘন্টা তারেক সাহেব, খালেদা জিয়া, জিয়াউর রহমান, এই ছাড়া তো কোনো উপায় নাই। 25,000 কোটি টাকা পাচার করে একটা ছাত্রলীগের সভাপতি, কিভাবে সম্ভব? 2,500 কোটি টাকা অমুক তমুক বিভিন্ন জায়গায়, এটা কিভাবে সম্ভব? এটা হচ্ছে সারা বাংলাদেশকে তারা খাওয়া বপন করেছে। এবং আমি আরো বলতে চাই, আগে খাম্বা খাম্বা বলতো, এখন আর বলে না কেন জানেন? একটা ভিডিও আপনাকে একটু দেখাইয়া পরে আমি এটা ভুলে যাব। আপনি একটু দেখেন যে ইন্ডিয়া থেকে কি পরিমাণ গরু আসতেছে, নদী থেকে পার করে নিয়ে আসতেছে গরুগুলো। আপনার এটা আমি এটা কেন দেখাইলাম, যে আমি আজকে এই বাংলাদেশে যারা খামারি আছে, কৃষি খামারি, তাদেরকে যেমন আজকে বন্যার সময় ওনারা তিস্তা অমুক টমুক ছেড়ে দিয়ে ক্ষতি করে, আবার আজকে ভারত থেকে প্রচুর পরিমাণ এই গরু নিয়ে এসে তারা যে কাজটা করলো, যে এটা ওই দেখেন একেবারে নদী থেকে উঠতেছে, ওপার থেকে পাঠিয়ে দিল, এপার থেকে উঠতেছে। এখন এটা একটা বিরাট ক্ষতি করলো আপনার বাংলাদেশের যারা খামারি ছিল তাদের জন্য। ইন্ডিয়ান গরুটা আসলে কি ভালো না খারাপ, ইনজেকশন দেওয়া কিনা, প্রচুর গরু চারিদিক থেকে আসছে। আমার বাড়ি খুলনার মধ্যে, সেখানে বেনাপোল থেকে আসছে, দর্শনা থেকে আসছে, ছোট ছোট নদী থেকে আসছে, চট্টগ্রাম থেকে আসছে। এই যে গরুগুলো ভারত থেকে আসলো, এটা খামারিদের জন্য খুবই কষ্ট হয়ে গেছে। এবং বাংলাদেশে যে খাবারের দাম টাম, সেখানে তারা এখন অর্ধেক টাকায়ও অনেকে বেচতে হতে পারে, বা 3/2 টাকায়। আর যারা একটু সচেতন তারা হয়তো বা ইন্ডিয়ান গরু নাও কিনতে পারে বিভিন্ন কারণ দেখিয়ে। কারণ আমাদের বাংলাদেশের মগজটাকে নষ্ট করে দিচ্ছে, মগজ ধোলাই করে দিচ্ছে, ইয়াবা মাদক ভারত থেকে আনে। আমি এই জন্য নিন্দা জানাই এবং ধিক্কার জানাই, এবং সরকারের উচিত ছিল এটাকে গুরুত্ব সহকারে দেখা। এরপর আমি আপনার মূল বিষয়ে চলে আসছি। আপনার ব্যাপারটা হচ্ছে যে একটু আগে যিনি বলেছেন আমাদের সাথে মেজর অবসর আমিন আফসারি সাহেব উপস্থিত আছেন, এবং উপস্থিত আছেন আমাদের আব্দুল্লাহ আল হারুন রাসেল। উনি বলেছেন একটা কথা, ওনার খুব ভালো লাগছে আমার। উনি বলেছে যে এই দীর্ঘদিন আওয়ামী লীগ ক্ষমতায় রয়েছে, আসলে রয়েছে, কারণ ইচ্ছা করে রয়েছে, কেউ বানায়নি, কেউ ভোট দেয়নি। এটা আমার কাছে ভালো লাগছে, উনি অ্যাডভোকেট সাহেব স্বীকার করে ফেলেছেন। এটা ভালো কথা বলেছেন। এরপর উনি অন্য কিছু কথা বলেছেন, সেই কথার পরিপ্রেক্ষিতে আমি কথা বলবো। এর আগে আমি নানক সাহেবের কথাটা বলতে চাচ্ছি। নানক সাহেব যে কথা বলেছে যে তারেক সাহেবকে তালাক দিতে হবে, বিএনপি কে পরামর্শ দিচ্ছে। গ্রামে একটা কথা আছে, যার বিয়ে তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই। এই নানক সাহেব কে? নানক সাহেব আপনারা দেখেছিলেন আগে একবার যখন মন্ত্রী ছিল, তখন উনি সামাল না বেসামাল বোঝা মুশকিল ছিল। উনি একটা ঈদগাহ মাঠে নামাজের জন্য গেছে দেখতে, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ছিলেন। যাওয়ার পরে সেখানে সাংবাদিকরা বললো যে কি দেখলেন ঈদগাহ মাঠ? তা বললো যে আগামীকাল ঈদ উল ফিতরের জানাজা নামাজ। এখন সচিব বলেন স্যার জানাজা নামাজ না, বলছে আগামীকাল ঈদ উল আজহার জানাজা নামাজ। বলছে স্যার জানাজা নামাজ না। এরপর বলছে আগামীকাল ঈদ উল ফিতরের আজহার জানাজা নামাজ। বলছে স্যার আগামীকাল ঈদ উল ফিতরের নামাজ। এরপর 4বারের বার উনি এটা বলেছে। এইটা হচ্ছে এই আপনার সেই নানক সাহেব। এবং আপনি বলে কয়েকদিন আগে উনি আবার একটা সাউন্ড দিল যে আমি বরিশাল বলে বসে স্বাধীনতার ঘোষণা দিয়েছি, আমি তো স্বাধীনতার ঘোষক, আমি বরিশাল। মানে জীবনে কেউ কোনো সময় জানেনি বলেছে। তা আমি সেই জন্য বলেছিলাম যে ওই আপনার তেলাপোকাও একটা পাখা থাকলেই তো পাখি হয়, তা তেলাপোকাকেও উনি পাখি মনে করতে পারে, আর বড় ঈগল পাখিও পাখি। তাই এরকম তেলাপোকা আর ঈগল কোথায় কি তুলনা করে। এখন উনি যেটা আজকে বলেছে এটা তো ওনার কথা না, এটা আওয়ামী লীগের মজ্জার সাথে মিলে গেছে। দিন রাত 24 ঘন্টা তারেক সাহেব, খালেদা জিয়া, জিয়াউর রহমান, এই ছাড়া তো কোনো উপায় নাই। কারণ এইটা কেন সেইটা আপনাকে বলি, যে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় আনপ্যারালাল এবং এমন একজন নেতা, যে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, প্রতিটি স্থানে জিয়াউর রহমানের প্রতিচ্ছবি, খালেদা জিয়ার প্রতিচ্ছবি তারেক রহমানের মধ্যে চলে আসছে, এবং মানুষজন সেটা
চিন্তা করেন, এত দূরে বসে একটা কথা বলতেছে, তার যদি 80% মানে, মানুষ তো মানতেছে, সেটা করতেছে, ভোট থেকে বিরত থাকতে বলছে, থেকেছে। এবং ইউরোপীয় দেশগুলোতে সেখানে কিন্তু স্পষ্টভাবে বলেছে 5% ভোট পড়েছে। আর বাংলাদেশে যারা বুদ্ধিজীবী টিভি যারা আছে পত্রিকা, তারা বলেছে 10%। তো 10% যদি ভোট পড়ে, 90% লোক প্রত্যাখ্যান করেছে। এবং এটা আপনারা দেখেছেন যে আওয়ামী লীগের সভানেত্রী ভয় পাইয়া তার নৌকাকে নিজে নিজে বর্জন করেছে, বাতিল করেছে এবং বঙ্গোপসাগরে ফেলে দিয়েছে। ফেলে দিয়ে উনি বলছে যে এখন আর নৌকা দরকার নাই, নির্দলীয় স্থানীয় সরকার নির্বাচন হবে। কারণ মানুষ যে নৌকাকে প্রত্যাখ্যান করেছে, ঘৃণা করে এবং এই সরকারকে ঘৃণা করে, এটা মনে করেন ওনারা বুঝতে পেরেছে। আর এই জন্যই আমাদের প্রবীণ সাংবাদিক নুরুল কবির সাহেব বলেছিলেন যে এই শেখ হাসিনা কেন ক্ষমতা থেকে নামে না, কারণ উনি জানে, আর কেউ আমরা জানি আর না জানি, উনি যেদিন ক্ষমতা ছাড়বে সেই দিন থেকে ওনার নামে মামলা হবে এবং 150 বছর ওনার সাজা হবে। আসলে উনি বলছে 150 বছর, 150টা কমপক্ষে মামলা হবে। এটা হলে একটা উদাহরণ, শুধু বেনজিরকে ক্ষমতায় থাকার জন্য সকল সুযোগ সুবিধা দিচ্ছে, এমনকি এখনো তাকে পালিয়ে যাওয়া এবং টাকা উত্তোলন করার সুযোগ দিয়েছে এবং এটা দিবে। এখন যে বাজেট হলো, এখন বুদ্ধিজীবীরা বলতেছে এটা হলে বেনজির বাজেট, মানে আরো হাজার হাজার বেনজির আছে, তাদেরকে এরকম আঙ্গুল ফুলে কলা গাছ হবে। আবার বিদেশ থেকে ঋণ করে লাল বাতি জ্বলে গেছে ব্যাংক, সেইখান থেকে টাকা এনে আবার এই বড় ধরনের বাজেট করতেছে, যেখানে 1000 কোটি টাকা লাগবে সেখানে 5000 কোটি টাকা। এটাও বিশ্বে বেনজির, অর্থাৎ বেনজির আর বেনজির মিলাইয়া বেনজির বাজেট হয়েছে, এটা লোকজন বলতেছে। তাই আমি বলতে যাচ্ছি যে এই আপনার নানক সাহেব যে কথা বলেছে, উনি আজকে গেছিলেন বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা চিত্রকর্ম উদ্বোধন করতে বা সেখানে ডিসপ্লে করতে। সেইখানে আমি আপনাকে প্রশ্ন করতে চাই যে এই যে নানক সাহেব সেখানে গেছে, সেখানে কি সেই বাকশাল কায়েম হয়েছে সেইটার কথা কি ওখানে আছে? ওখানে কি সেই দুর্ভিক্ষের কথা আছে? ওখানে কি সে পরবর্তীতে এই জাসদের যারা হত্যা হয়েছে তারা সেইগুলো কি আছে? এরপরে শেখ হাসিনার যে ভোট চুরি করে ক্ষমতায় আসছে, গণতন্ত্র নাই এবং আপনার ন্যায় বিচার নাই, সুশাসন সুনীতি কিছু নাই, গণতন্ত্র হরণ করেছে, ভোট চুরি করেছে, সেইটা কি আছে? এরপর এত গুম করেছে, সেইটা কি আছে? ওনার বিচার বিভাগ থেকে একজন প্রধান বিচারপতিকে কিভাবে চলে গেছে, সেইগুলো কি আছে? আপনার এই আজিজের কথা কি আছে? বেনজিরের কথা কি আছে? এই 21 লক্ষ কোটি টাকা পেপার পত্রিকার ডকুমেন্ট সহ তারা বিভিন্ন বিস্তারিত লিখেছে, সেইগুলো কি এইতে আছে? নাই। অতএব সেইগুলো নাই, সেইখানে যাই তো এই তারেক সাহেব ছাড়া কিছু বলার নাই। আমি স্পষ্টভাবে, একটু আগে ভাই হাওয়া ভবনের কথা বলেছে, হাওয়া ভবন যদি উনি বলে, বাংলাদেশটারে খাওয়া ভবন করে ফেলাইছে আওয়ামী লীগ, টপ টু বটম, শ্রমিক লীগ, যুবলীগ, ছাত্রলীগ, আপনি চোর দেবেন, ধর্ষক দেবেন, সব জায়গায় তারা। এই স্কুলের ছাত্রলীগ গ্রিল কাটতে চুরি করে বেঁচে ফেলাইছে। আপনার মনে করেন এরকম প্রত্যেকটা ক্ষেত্রে আপনি পাবেন। তাই আজকে প্রত্যেকটা জায়গায় তাদের প্রতি, একটা শ্রমিক লীগের, একটা ছাত্রলীগের মনে করেন 25,000 কোটি টাকা পাচার করে একটা ছাত্রলীগের সভাপতি, কিভাবে সম্ভব? 2,500 কোটি টাকা অমুক তমুক বিভিন্ন জায়গায়, এটা কিভাবে সম্ভব? এটা হচ্ছে সারা বাংলাদেশকে তারা খাওয়া ভবন করেছে। এবং আমি আরো বলতে চাই, আগে খাম্বা খাম্বা বলতো, এখন আর বলে না। বলে না কেন জানেন? যে মাত্র 81 কোটি টাকার খাম্বা সারা বাংলাদেশে তারেক সাহেব দিয়েছেন এবং সেই খাম্বা ঠিকাদার ছিল আওয়ামী লীগের নেতা আপনার সেই নাবিল আহমেদ, কাজী সায়েদের ছেলে, 3 বারের এমপি আওয়ামী লীগের। এখন আর বলে না, সে ছিল ঠিকাদার। এরপর আমি বলতে চাচ্ছি যে হাওয়া ভবন ছিল, আমি নিজে একজন সেখানে শিক্ষার্থী প্রশিক্ষণার্থী ছিলাম। হাওয়া ভবন ছিল বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, ন্যায় নীতি, নৈতিকতা, মূল্যবোধ, সততা, কমিটমেন্ট রক্ষা, আমানত রক্ষাকারী হিসাবে রাজনৈতিক কর্মী তৈরি করা, নেতা কর্মী সমর্থক তৈরি করা, পাশাপাশি যাতে উন্নয়ন সফলতা আনতে পারে। তাই উনি প্রত্যেকটা জায়গায় জায়গায় গিয়ে, গ্রামগঞ্জে গিয়ে মানুষকে ছাগল দিত, মুরগি দিত, এটা দিয়ে উজ্জীবিত করতো যে আসুন, একমাত্র ছাত্র ছাড়া আপনারা প্রত্যেকে কর্মকাণ্ড করুন, যারা ব্যবসা করতে পারেন ব্যবসা করুন, যারা খামার করতে পারেন কৃষি খামার করেন, মৎস্য খামার করেন, পশু সম্পদ খামার করেন, এই পোল্ট্রি খামার করেন, এরকম খামার করেন। এবং ওনার একটা স্লোগান ছিল, একটু উদ্যোগ একটু প্রচেষ্টা, মানে একটা উদ্যোগ একটু প্রচেষ্টা এনে দেবে সফলতা। সেইটা নিয়ে সারা বাংলাদেশে উনি এটা করেছে এবং সেইটার শিডিউল তৈরি করতো। প্রতি সপ্তাহে 5 দিন কমপক্ষে বিভিন্ন জায়গায় যাইতো, সকালবেলা রওনা দিত ভোর ফজরের পর, গিয়ে সেখানে যে প্রোগ্রাম করে বিকালে আবার রওনা দিয়ে আসতো। এই আস্তে আস্তে দিন শেষ। অথচ এই সরকার একমাত্র জিয়া পরিবারকে ছোট করার জন্য এটা বলেছে। অবশ্য সেখানে অনেকে যাওয়া আসা করতো, তার যারা ছিল, কিন্তু উনি চেয়েছিল
প্রশিক্ষণ দেওয়ার জন্য সেখানে শিডিউল তৈরি করতো। এটা একটা প্রশিক্ষণ কেন্দ্র ছিল, প্রশিক্ষণ সেন্টার ছিল। আমি নোয়াখালী বেগমগঞ্জে সারা বাংলাদেশ থেকে কন্টিনেন্টাল কুরিয়ার সার্ভিসের যারা জড়িত ছিল তাদের 5,000 লোককে নিয়ে একসাথে 3 দিনের প্রশিক্ষণশালা ছিল, সেখানে উনি গিয়েছে, 3 দিনই প্রধান অতিথি ছিল। আমি একটা দিন সভাপতিত্ব করেছি, সেইখানেও স্পষ্টভাবে বলে দিছে, আসুন যারা বিএনপির সাথে জড়িত আছেন, কোনো না কোনো ভাবে ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল যাই করেন, আপনারা ছাত্ররা ছাড়া যারা আছেন আগে আপনারা ব্যবসা করেন, আপনারা বিভিন্ন খামার করুন, কোনো না কোনো কাজ করুন এবং এক চেষ্টা করুন, সফলতা আসবে। যদি সেইটাই না আসে আপনার রাজনীতি করা দরকার নাই। রাজনীতি করলে আপনি দুর্নীতি করবেন, আপনি ঘুষ খাবেন, আপনি এটা করবেন যেটা এখন বর্তমানে আওয়ামী লীগের সরকারের সময় সবাই টপ টু বটম করতেছে এবং আপনার হাতে কলমে আছে। আপনি এটা আজকে বেনজির কে পেয়েছেন, এরকম হাজার হাজার বেনজির আছে। এখন ওনরা ওইভাবে বলবে যে এটা আপনি দেখেন আমাদের প্রধানমন্ত্রী যিনি আমরা বলি অবৈধ ভোটচোর এবং বাংলাদেশে বিদেশেও বলে, সেইখানে মনে করেন উনি কি করলেন, যেদিন সারা বাংলাদেশের মানুষ আতঙ্কিত, এমনকি বাংলাদেশে যারা বিদেশে থাকে তারাও আতঙ্কিত, কারণ রেমাল আসছে, সেই রেমালের কোথাও কোথাও 7 নম্বর, কোথাও 11 নম্বর বিপদ সংকেত চলতেছে, আমরা আতঙ্কিত। উনি সেই দিন বিকেলবেলা উনি বলল যে আমি তারেককে বাংলাদেশে আনার এটি আমার 1 নম্বর কাজ এবং আমি আনবো, এটি আমার প্রধান কাজ। দুঃখজনক, লজ্জা লাগে যে বাংলাদেশের ক্রান্তি লগ্নে মানুষের হাত মানে আতঙ্কিত, সেই সময় উনি তারেককে আনে, এই ঘটনায় কোনো চিন্তা ভাবনাই করে না এবং সেই রেমালের 2 দিন পরে উনি পটুয়াখালী না কোথায় গেছে। যাই হোক, সেটা কথা না, আমার কথা হচ্ছে যে সেই দিন তো ওনার জরুরি ভাবে এই কথাই থাকবে, কোথায় আছে, কিভাবে আছে, উনি নির্দেশ দিবে, এই জাতির উদ্দেশ্যে এইটা বলবে। কিন্তু সেইখানে আমি সেটা দেখলাম, এটা আমাদের দুর্ভাগ্য, দুঃখজনক যে যেহেতু আজকে আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী তাদেরকে সুযোগ সুবিধা দিয়ে তাদেরকে আজকে দুর্নীতি করিয়ে তারা রাষ্ট্রের অংশীদারিত্ব করে আজকে অবৈধভাবে ক্ষমতায় থাকার জন্য আজকে যা ইচ্ছে তাই বলতেছে। তবে অবশ্যই এই জালিমের জুলুম শেষ হবে। ফেরাউনও বাংলাদেশে টিকে থাকতে পারেনি, নমরুদ মানে বাংলাদেশে না মানে বিশ্বে টিকে থাকতে পারে না, নমরুদও থাকতে পারে না, আবু জাহেলও থাকতে পারে না। অতএব এর পতন হবে, হয়তোবা নির্মম ভাবে হবে, আমরা দেখতে পারবো কিনা আমরা সেটা জানি না, কারণ একটা মিথ্যার উপর কোন সময় এটা টিকে থাকতে পারে না এবং একটার পর একটা মিথ্যা কথা এবং এত দুর্নীতি, এত গুম, এত খুন, এত হত্যা, এত হামলা, এত নির্যাতন, এত মামলা, এটা বিশ্বের কোথাও নাই এবং এই বিএনপি আন্দোলন করতে গিয়ে এই এত কিছু শিকার হয়েছে। ধন্যবাদ, আবার সময় পেলে কথা বলবো।